সাইদ সাহেবের সঙ্গে বহুদিন পর দেখা হলো। সাইদ ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনারা এখন সেফ জায়গায় আছেন। আপনার এই যে তারুণ্য ধরে রেখেছেন, এই যে আপনি যখন কথা বলেন যে আপনি যে দূরদর্শিতা, সূক্ষ্মদর্শিতা, তারপর দেশপ্রেম, তারপর সত্য বলার, এই যে অকপট সত্য বলার যে সাহসিকতা, বয়সের ভারে কোনো কিছুই হারায় নাই। এর রহস্যটা প্রথমে বলেন। কিছু নাই, নিশ্চিন্তে ঘুমাই, এটি আল্লাহকে শুকরিয়া। খাই দাই ঘুমাই, মানুষের ক্ষতি চিন্তা করি না। কাজেই আল্লাহ তো বলেছে তুমি যদি কারো ক্ষতি চিন্তা না করো, অন্য তোমার ক্ষতি করবে না। আমি ওইটাতে বিশ্বাস করি। আমি চেষ্টা করি মানুষের ভালো করতে পারি বা না পারি, কিন্তু আপনার সম্বন্ধে খারাপ চিন্তা করতে চাই না। খারাপ কিছু করার তো প্রশ্নই ওঠে না। আমি কাউকে প্রশ্ন কখনই প্রশ্ন করে সেনাবাহিনীর বর্ণিত আমি যেমন স্বাভাবিকভাবে কখনোই চেষ্টা করি কাউকে প্রশ্ন না করতে, কেমন আছে, সবসময় বলি ভালো আছেন তো, কেমন আছেন এর মধ্যে উত্তর, কেমন আছেন জিজ্ঞাসা করলে উত্তর দুইটি হইতে পারে, ভালো এবং মন্দ। আমি তো মন্দের ভাগিদার হইতে পারতেছি না আপনার কাছে, জেনে লাভটা কি? আমি উইশ করতে পারি আপনি ভালো থাকেন। এই যে আপনার প্রাণ খোলা কথা এবং হৃদয়জাত, এই যে আপনি হৃদয় দিয়ে বললেন যে কেমন আছেন জিজ্ঞেস না করলে ভালো আছেন তো, এর মাঝে যে একটা চিন্তা, এবং এইরকম প্রতিটি ক্ষেত্রে যে মানুষের চিন্তার বিষয় আছে, চিন্তা করে পজিটিভ থাকা যায়, চিন্তা করে জাতি গঠনে অবদান রাখা যায়, এই যে সূক্ষ্মদর্শিতা, সহজাত চিন্তা, এটা আমার খুব ভালো লাগে। আপনি মাসুক ভাই নিশ্চয়ই অনেক প্রশ্ন করবেন, আমি একটা প্রশ্ন করবো নাকি মাসুক ভাই? জি করুন, অবশ্যই। আপনি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল? কিভাবে আপনি উজ্জীবিত বা অনুপ্রাণিত হয়েছিলেন একেবারে জীবন বাজি রাখা, মুক্তিযুদ্ধে যাওয়া মাত্র জীবন বাজি রাখা? তো সেই সময়ের একটা গল্প আজকে শুনতে চাই। ধন্যবাদ। আসলে নিজের গল্প বলাটা তো কেরকম শোনায়, তো আমি শুনি আমরা কিন্তু ৭১-এ মুক্তিযোদ্ধা হই নাই, আমরা কিন্তু ধাপে ধাপে মুক্তিযুদ্ধ পর্যায়ে আসছি। আমরা যখন ক্লাস 8-এ পড়ি ঢাকায় রায়বাজার হাই স্কুল, সেখানে আমরা ছাত্ররা 8-9-এ ছেলেরা দাবি করলাম শহীদ মিনার বানাইতে হবে। আপনি জানেন তৎকালীন আপনার এলাকায় ঢাকায় ধানমন্ডি ঢাকায়, আপনি জানেন যে শহীদ মিনার বানানো মুনায়েম খাঁর আমলে কি ডিফিকাল্ট ছিল। এটা একটা যুদ্ধ সমান, এটা একটা যুদ্ধ। ভাষা শহীদদের স্মরণে আইয়ুব খানের আমলে, আইয়ুব খানের গভর্নর মুনায়েম খান 68-এর আগে, 67-এ 66-এর দিকে শহীদ মিনার বানানো কিন্তু রাতের অন্ধকার বানাইতে হয়েছে। আমরা বসিলার থেকে ইট আইনিয়া, ছাত্ররা গিয়া মাথায় করে ইট আইনিয়া রাত্রে বানাইছি সেই শহীদ মিনার। সেরকম এখনো আছে, রায়বাজার হাই স্কুলটা এখনো আছে। ফলে আমরা একটু ধাপে ধাপে আসছি। মুক্তিযুদ্ধটা আমাদের কাছে কোনো আশমকা ছিল না, আমাদের মধ্যে একটা ফিলিং ছিল, যেটা হচ্ছে যে আমার চিন্তাকে ধারণ করা হচ্ছে না। আমি এমন একটা রাষ্ট্রের মধ্যে আছি যে রাষ্ট্রকে আমাকে পাকসার জমিন জিন্দা গাইতে হয়, এতে আমার দুঃখ নাই, আমি প্রাউডলি গাই। কিন্তু এই যে আমি পাকসার জমিন গাইতেছি, সেই জমিনে আমার অধিকার নাই। এটাই ছিল দুঃখের বিষয়, এটাই ছিল আমার দুঃখ। আমি পাকসার জমিন নিয়ে আমার কোনো সমস্যা নাই, এটা আমি প্রাউড। আমি পাকসার জমিন গান গেয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি, কিন্তু ওই তখন আপনার জন্ম সেখানে, আপনি ওই জন্ম মাটির মানুষ হিসাবে গেয়েছেন, আমার সে অধিকারটা ছিল না। সেটা আমার ক্লাস 9-এ মনে হয়েছে। দেখেন, আমরা ছোট সময় থেকে ট্রেনে আসার সময়, ছোট থেকে আমাদের ফ্যামিলিগত ভাবে আমরা সেকেন্ড ক্লাস ট্রেন ব্যবহার করতাম। আমার নানাকে জিজ্ঞাসা করলাম, কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতেন নাকি? ঢাকাতে আসছে সেকেন্ড ক্লাস। আমার নানাকে জিজ্ঞাসা করলাম, না সেকেন্ড ক্লাস কেন, ফার্স্ট ক্লাস কারণ না কেন? আমাকে বলছে, নাতি রে, যদি ওই ফার্স্ট ক্লাসে থাকতে না বুঝি নামায় দেয় জি তোরে। আমরা যে ইংরেজ আমল দেখে আসছি,
জি সেই ইংরেজ আমলে ফার্স্ট ক্লাসের টাকা থাকলে উঠতে পারতাম না, আমরা ইন্টার ক্লাসে তুলতাম। আপনি তখন যদি মনে হয় যে ইন্টার ক্লাস ছিল, আমার আম্মা বলতো আমরা ইন্টার ক্লাসে চলতাম, এবং সেখানে লেডিস কম্পার্টমেন্ট ছিল যেখানে গ্রিল দেওয়া ছিল। সেই গ্রিল দেওয়া অসাধারণ একটা তথ্য দিয়ে তো আপনার কথাটা শুনছি। এই যে বৈষম্যের কথাটা, এই যে নিপীড়নের জায়গাটা, এইটা আপনার মননে এসে ছোটবেলায় রেখাপাত করেছে এবং আমি সেটা বলছি, আমি এটা প্রশ্ন করলাম কাকতালীয় ভাবে, আপনি প্রশ্ন করলেন যে মনে করলো। আমার সময় আমি ইন্টার ক্লাসে উঠতে চাইতাম না, কারণ এটা গ্রিল দেওয়া, আমাকে মনে হতো এটা বন্দি কামরা। কারণ মেয়েদের জন্য ইন্ডিয়ান রেলে এবং পাকিস্তান রেলেও ওইরকম, আপনি মনে পড়ে ইন্টার ক্লাস গুলা লেডিস কম্পার্টমেন্ট গুলাতে কথা আমার মনে পড়বে না, আমি পরের জন্ম। যাই হোক, ওই ট্রেনে আম্মাকে বলতাম না ওটাতে উঠবো না, কিন্তু আমার আম্মারাও তখন বুরকা পড়তেন, আজকে হিসাব বলেন, ওই সময় বুরকা পড়তেন, তারা বুরকা না পরে করতে বেরোতেন না। ওইটা তো আমাদের আভিজাত্য ছিল, আভিজাত্য ছিল, এটা আভিজাত্য। আমরা বুরকা না পড়লে আমাদের মনে হতো না যে আমরা অগ্রসর পরিবারের, মানে যাদের একেবারে সামর্থ্য নাই, টানা পূরণ আছে, এরা বাদ দিলে বাকিদের অগ্রসর পরিবারের তো এইটাই শালীনতা ছিল, এটা আভিজাত্য ছিল। মাথাটা ঢেকে রাখতো। জি জি, তখন নানা বললেন যে ফার্স্ট ক্লাসে যাইতে আপত্তি নাই, কয় টাকা বেশি লাগবে আর। কিন্তু আমাদের মাথা ঢুকে গেছে ফার্স্ট ক্লাস থেকে ইংরেজরা নামায়া দিবে, বাবুরা নামায়া দিবে, যে বাঙ্গাল বেটা তুই ফার্স্ট ক্লাসে উঠছিস কেন, বুঝতে পারছেন না? টিকিট থাকলেও আমাকে ফার্স্ট ক্লাস রাখতে দিবে না, বিকজ এটা ইংরেজদের সাহেবদের জন্য বা ব্রিটিশ বাবুদের জন্য এটা সংরক্ষিত ছিল, এবং অথবা মুসলমানও যারা একটু বনেদি জমিদার তাদের জন্য সংরক্ষিত ছিল ফার্স্ট ক্লাস। কিন্তু আমি ফার্স্ট ক্লাস নাগরিক না, টিকিট করলে যেতে পারবো না। ওইটা আমার মনে একটা রেখাপাত করেছে, আমি এটা সহজভাবে নিতে পারি নাই। আর তখন থেকে আমি শুরুর সময় শরৎচন্দ্র পড়তাম, বঙ্কিমচন্দ্র পড়তাম, তারাশঙ্করের গল্প পড়তাম, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়তাম। তো বুঝতে পারছেন এইগুলা পড়লে পরে মানুষের মাথা এমনি ঠিক থাকে না, কারণ ওইগুলোর মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো সাধারণ মানুষের কথা না, জাগরণী বিষয়টা। এবং আমি যখন ওই বিষাদ সিন্ধু পড়তে পারছি বালিশের মাথা রাইখা, তখন কোরআন শরীফ কেন পড়তে দেওয়া হচ্ছে না, এই জন্য আমি সারাদিন খাই নাই। কেন গিলাপ পচা রাখতে হবে কোরআন শরীফকে? আমি আপনি কি ইন্টারমিডিয়েট ছাত্র না আরো আগে না পড়ে? আমি 7-8 এর ছাত্র, 7-8 সেকেন্ডারির ছাত্র। আচ্ছা, 7-8 সপ্তম 7-8 মানে সেকেন্ডারি স্কুলের ছাত্র, সেকেন্ডারি স্কুল বলে আর কি, প্রাইমারি সেকেন্ডারি, 7 মানে সেকেন্ডারি স্কুল, বাংলাদেশে হাই স্কুল বলে। ঠিক আছে, 7 এ যখন পড়ি তখন বিষাদ সিন্ধু শেষ করেছি, আমি সেইভাবে কোরআন শরীফ পড়তে গেছি। আমি কোরআন শরীফ আপনি এই পয়েন্টটা বলিয়েন না, আপনাকে একটা ইয়ে দেই। আমি কোরআন শরীফ পড়তে পারি, আমার আম্মা আমাকে কোরআন শরীফ শুরুর সময় শিখাইছে, স্কুলে প্রাইমারি থাকার অবস্থায় কোরআন শরীফ পড়া শিখাইছে, পড়তে পারতাম তখন। কিন্তু সেই কোরআন শরীফ আমি বিছানায় শুয়ে পড়তে পারবো না, এটা গিলাপ দিয়ে বাচ্চা রাখতে হবে, রেলে বসে পড়তে হবে। আমি পড়তে রাজি না, আমি বলছি না কোরআন শরীফ আমি পড়বো, আমি তো এই গিলাপ দিয়ে চুমা দিতে রাজি না। এটা কে কিভাবে নিয়েছেন জানি না, এটার জন্য আমাকে মূল্য দিতে হয়েছে, ভৎসনা খেতে হয়েছে, তিরস্কার খেতে হয়েছে, বুঝতে পারছেন? আমার মধ্যে একটা মানে ওই প্রোগ্রেসিভ ছোটকালে বিদ্রোহী ভাবটা ছিল আপনার মাঝে, একটা মানে হয়েছে যে কেন আমি যে চাইবো সেটা কেন করতে পারবো। উনার মাঝে উনার যে খিদা, আপনি চিন্তা করেন ক্লাস 7-8 এর ছাত্র যদি বঙ্কিম পড়েন, তাহলে বুঝতে হবে ওই সময়ে পড়ার যে মানসিকতা, গ্রাস করার, খাওয়ার, জানার এই যে আগ্রহ, এটা যাতা না। এখন আমার মনে হয়েছে এই যে আখতার ভাই যে প্রত্যেকটা কথার সময় শব্দ চয়নে যে এত চমৎকারিত্ব, এর পিছনে এই সাহিত্য মার্গ কাজ করেছে। বাহ, বুঝলাম এটা। সেটা জীবন থেকে আমরা দেখে আসছি, সেভাবে করে আসছি। এখন আমি যে কথা আপনি বললেন, সেখান থেকে 71টা আমার জন্য নতুন কিছু ছিল না। আমি 25শে আগস্ট রাত্রে ঢাকা শহরে ছিলাম। আমি ইন্দোনেশিয়ার কনসুলার জেনারেলের বাসায় আশ্রয় নিয়েছিলাম। আমার বাবা ওখানে চাকরি করতেন, কনসুলার জেনারেল অফিসে, বাসায় আমাকে আশ্রয় দিয়েছিলেন 25 তারিখে রাত্রে। আমার ছোট ভাই আনিসুজ্জামান খোকন হাতে বানানো পিস্তল বানানো শিখছে, সাইকেলের স্পোক, রিক্সার স্পোক কেটে, রিক্সার এটা কেটে ওইটা দিয়ে আমরা ওই ট্রিগার বানিয়ে আমরা পিস্তল বানিয়েছিলাম। ওই যে ঢাকা মহাখালীতে 7 তলা একটা হাসপাতাল বিল্ডিং পরিত্যক্ত আছে,
ওই 7 তলার উপরে আমরা বসে এটা প্র্যাকটিস করতাম। যাই হোক, 71-এ 26 তারিখ মার্চে আমি সারা ঢাকা শহর ঘোরার সুযোগ হয়েছে, কোথায় কোথায় ইন্ডিয়ানরা ভাঙছে দেখার সুযোগ হয়েছে। আমি 17 এপ্রিল প্রথম আমার বাড়ির পিছনে আমরা মিলিটারি অপারেশন করছি, রেল লাইনের ব্রিজ উড়াই দিয়েছি। আমি একজন ক্ষুদ্র ছোট্ট, আমার বয়স তখন 21 বা 22, ইন্টারমিডিয়েট, মাত্র বিএসসি তে ভর্তি হয়েছে জগন্নাথ কলেজে, বিএসসি তে পড়ি ফার্স্ট ইয়ারে। ওই সময় মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমরা ওই মানে বাপ মার হাতে শিখা, আমাদের কোচিং টিচার বা মাস্টারের কাছে শিখা না, আমাদের ছোটকাল শিক্ষাটা হয়েছে মার হাতে। মা পড়াইছে, ক্লাস 5 পর্যন্ত মা পড়াইছে। স্কুলে গেছি কিন্তু হোম টাস্ক মা নিয়েছে, বাবা নিয়েছে। বাবাকে পড়া জমা দিতে হইতো, পড়া বুঝাইতে হইতো যে কি পড়ছো আজকে ক্লাসে, কি পড়ে আসছো বা রাত্রে কি পড়ছো। বাবা তখন রবিবার দিন ছুটি ছিল, বাবা জিজ্ঞাসা করছে অঙ্ক দেখাও আমাকে, এই 2টা অঙ্ক করে দেখাও। এটাই তো আমাদের আসলে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের মূল বিষয়টা ছিল, যে আমাদের বাসায় আমাদের পারিবারিক আবহে আমরা পড়াশোনা করা, যত্ন নেওয়া, সততা, মুরব্বীদের সালাম দেওয়া, শিক্ষকদের মর্যাদা দেওয়া, এগুলোই তো তালিম ছিল। এইগুলোই তো ভদ্রঘরের ছেলে বলতে এইটাই বোঝাতো। হ্যাঁ, এবং আমাদের ছুটির দিন, রবিবার দিন ছুটির দিন, ভালো নাস্তা খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ভয় ছিল বাবার সামনে নাস্তা যেতাম না, কারণ নাস্তার সময় খাতাটা নিয়ে যেতে হবে। পড়ালেখা সম্পর্কে জিজ্ঞাসা করবে, বাবা 2-4টা অঙ্ক দিবে, করতে হবে। গ্রামারের 2-একটা, ইংরেজি গ্রামারের 2-একটা প্রশ্ন করবে, সেন্টেন্স বানাতে বলবে, ওই খাবার নিয়ে বলবে ইংরেজিতে সেন্টেন্সটা বানায় বলো, বলতে হবে, না হলে খাওয়ার নাস্তা হবে না। ভালো নাস্তাই হয়েছে, লুবনীয় নাস্তাই হয়েছে, কিন্তু এখানে অ্যালার্মিং আছে। আচ্ছা, চমৎকার একটা বিষয় আখতার ভাই, ওরকম পরিবেশ থেকে আমরা হয়ে আসছি। আখতার ভাই, খুব ভালো। আপনার সাথে কিন্তু আমাদের সিরিজ প্রোগ্রাম হবে, শুধু ওই যে শৈশব, ওই যে নস্টালজিয়া ওই সময়ের, এবং তখনকার সামাজিক চালচিত্র, আসলে মুসলিম চেতনা এবং পারিপার্শ্বিকতা, এই বিষয়গুলো আপনার সাথে আলাদা আলাপ করতে চাই। আজকে